বীর সন্তানদের স্মরণ করল জাতি। স্মৃতির মিনারে সর্বস্তরের ঢল, সারা দেশে কুচকাওয়াজ সহ নানা আয়োজন। সবাই যাতে তার যোগ্য সম্মানটা পায়। জাতি হিসাবে যে আমার যে স্বাধীনতার প্রাপ্তিটা, এখানে আসলে সেটা বেশি ফিল করা যায়। আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চাই। বাংলাদেশ নিয়ে প্রত্যাশা হচ্ছে নিরাপদ বাংলাদেশ। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। ৭১-এর স্বাধীনতা রক্ষায় ২৪-এর অভ্যুত্থান বললেন উপদেষ্টা আসিফ। নির্বাচনের রোডম্যাপ না হলে সংকট কাটবে না মন্তব্য ফখরুলের। ২৪-এর আকাঙ্ক্ষা থেকে সরলে ঐক্য থাকবে না বললেন নাহিদ। আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে। ছাত্র জনতার বিদ্রোহের মধ্য দিয়ে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবার গণতন্ত্রকে ফিরে পাওয়ার সুযোগ পেয়ে যাই। ঈদ ঘিরে ছুটির দিনে মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। বাসের সংখ্যা বাড়লেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। এবং গোয়াও সম্মেলনে যোগ দিতে চীনে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সফরে রেল প্রকল্পেই ২১,০০০ কোটি টাকার সমঝোতার আশা। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি শান্তবাজারে। পুরো সংবাদ জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তন্ময় কুমার রায়। আজ মহান স্বাধীনতা দিবস। দেশের সূর্য সন্তানদের স্মরণ করছে জাতি। সকাল থেকেই হাতে ফুল, বুক ভরা সাহস ও গর্ব নিয়ে সব শ্রেণীর মানুষ মিলিত হয়েছে জাতীয় স্মৃতিসৌধে। সাধারণ মানুষ থেকে বিশিষ্টজন সবাই বলেছেন ৭১ ও জুলাইয়ের চেতনা এগিয়ে নিতে হবে নতুন বাংলাদেশকে। শাহাদাত অভ্রর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এই স্বাধীন মুক্ত আকাশের জন্য দিতে হয়েছে অসংখ্য শহীদের তাজা প্রাণ। পার করতে হয়েছে ২৫শে মার্চের বিভীষিকাময় কালরাত। তারপর দীর্ঘ ৯ মাসের লাখো শহীদের আত্মত্যাগ আর অদম্য সাহসের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। ৫৪ বছর আগে আজকের এই দিনে সূর্য উদিত হয়েছিল স্বাধীনতার স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন থেকে স্বাধীন এ দেশ। আজ সেই মহান বীর সন্তানদের নত হয়ে স্মরণ করছে জাতি। তাই সকাল থেকে নানা শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে জাতীয় স্মৃতিসৌধে। প্রতি বছরের ন্যায় আমি এখানে আসি, আমি স্মরণ করছি। এই স্মরণ চলতেই থাকবে, এটা শেষ হওয়ার মতো না। এখন খুব ভালো লাগছে। আমি মার্চের ৩ তারিখেও এসেছি, এসে ঘুরে দেখেছি ওই মাথা থেকে। ৫ই আগস্টে যেটা আমরা দেখতে পেয়েছি, এর থেকে উপলব্ধি করতে পারছি যে আসলে পাকিস্তান আর কি করছিল এই দিনে। হৃদয়ে শ্রদ্ধা আর কণ্ঠে বিজয়ের গান। এখানে এলে সবাই যেন ফিরে যায় ৭১-এর দিনগুলোতে। মুক্তিযুদ্ধ না দেখলেও স্মৃতির মিনারে এলে তা অনুভব করা যায়, এমনটাই বলছিলেন হুইল চেয়ারে ভর দিয়ে আসা শাহনাজ আক্তার। এখানে আসলে আমার মনে হয় যে আমার যে প্রাপ্তিটা, জাতি হিসাবে যে আমার যে স্বাধীনতার প্রাপ্তিটা, এখানে আসলে সেটা বেশি ফিল করা যায় আর কি। ২৪শে জুলাই বিপ্লব যেন ৭১-এর কথাই বলে। তরুণরা তাই ৭১-কে অনুভব করে জুলাইয়ের স্মৃতিতে। যখন আমরা এই লড়াইটা দেখেছি, তখন আমাদের কাছে লেগেছিল ১৯৭১ সালের আমরা একটি ধাপ দেখতে পাচ্ছি। এখানে এসে আমার বোঝা হচ্ছে যে মুক্তিযোদ্ধার যুদ্ধটা কেমন ছিল। তরুণরা বলছে এই দিন শুধু স্মরণের নয়, নতুন করে শপথ নেওয়ারও। তাদের আশা নতুন বাংলাদেশ হবে ন্যায়, মানবিক মর্যাদা ও সাম্যের। বাংলাদেশ নিয়ে প্রত্যাশা হচ্ছে নিরাপদ বাংলাদেশ। এখন যে সিচুয়েশন, শুধুমাত্র এখন হয়তো আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো প্রকাশ পাচ্ছে, কিন্তু সেই জিনিসগুলো আগে প্রকাশ পেত না। কিন্তু এমন নয় যে আগে আমরা নিরাপদ ছিলাম, আগেও নিরাপদ ছিলাম না। নিরাপদে সর্বস্তরে বাঁচতে পারি এবং আপনার ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে চলতে পারি। বছর ঘুরে স্বাধীনতা দিবসের এই মহিমান্বিত দিন নতুন প্রজন্মকে শিখিয়ে যায় দেশমাতৃকার প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের কথা। শহীদদের প্রতি ফুল দিয়েছি আর শ্রদ্ধা জানাচ্ছি, সবুজ রঙের ড্রেস পরেছি। সকলেই কিন্তু দেখেন, আবাল বৃদ্ধ বণিকা সবাই এই ২৬শে মার্চ স্বাধীনতা দিবস পালন করার জন্য কিন্তু এই স্মৃতিসৌধে চলে আসছে।
নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যেতে হবে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনায়, তাই সবাইকে কাজ করতে হবে ঐক্যের মাধ্যমে, বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। 24 গণ অভ্যুত্থান পরবর্তী যে সম্ভাবনার দ্বার বৈষম্যহীন সমাজ গড়ার এবং ন্যায্যতার প্রশ্নে জাতি একভূত হবার যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে, সবাইকে মিলে আমরা যেন সেই সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার করতে পারি। এখানে আসা প্রত্যেকের মনেই যেন নতুন করে জাগ্রত হয়েছে দেশপ্রেম, গর্ব এবং তার সাথে সাথে ৭১-এর সেই অহংকারের কথা। প্রত্যেকেই বলছেন ৭১-এর সাথে একই সূত্রে গাথা এই ২৪-এর গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থান নতুন করে বাংলাদেশকে চিনতে শিখিয়েছে, আরও বেশি বাংলাদেশকে ভালোবাসতে শিখিয়েছে। শাহাদাত অফরো, এখন, ঢাকা। এদিকে স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে দেশের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছুই নেই, ৭১-এর স্বাধীনতাই ধরে রাখতে হবে। অন্যদিকে নাহিদ ইসলাম বলেন, ২৪-এর আকাঙ্ক্ষা থেকে সরে গেলে ঐক্য থাকবে না। বিস্তারিত জানাবেন সিফাত শাহরিয়ার। জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগে আজকের যে গণতান্ত্রিক বাংলাদেশ, সেই গণতন্ত্রের পক্ষের প্রায় সব রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করে জাতীয় স্মৃতিসৌধে, স্মরণ করেন শহীদদের ও তাদের আত্মত্যাগের ইতিহাসকে। কেউ কেউ ফ্যাসিবাদ আমলে স্বাধীনতা দিবস পালনে বাধার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ পুরনো ফ্যাসিবাদে আর ফিরবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। কেউ যদি ওই ৭১-কে বাদ দিয়ে ৪৭-কে পুনরুস্থাপন করে ৪৭ মাঝে সব বাদ দিয়ে ২৪ আনতে চায়, আমার ধারণা তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বমহিমায় স্বগৌরবে মাথা উঁচু করে দাঁড়াবে। ৫ই আগস্টের পরে এই স্বাধীনতা দিবসের একটা আলাদা ইমেজ, আলাদা একটা অনুভূতি, আলাদা একটা ছাপ আমরা দেখলাম যে দলমত নির্বিশেষে সবাই এসেছেন এখানে। আগে তো এটা একটা দলীয়করণের অবস্থায় ছিল, সব ধরনের সবাই এসে আসার সুযোগ ছিল না। আজকে ২৬শে মার্চে আমরা শপথ গ্রহণ করব, বাংলাদেশ এবার গণতন্ত্রের পথে হাঁটবে। শ্রদ্ধা নিবেদন শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১ ও ২৪ আলাদা কিছু নয়। ৫৪ বছর স্বাধীনতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়াতে ২৪-এর গণ অভ্যুত্থান হয়েছে। এ সময় সংস্কার ও বিচার ছাড়া কোনো একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন দিলে তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা মনে করি যে আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বারবার যেটা বেহাত হয়েছে এবং আমরা বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে, আমাদের যাতে সামনের দিনগুলোতে আমাদের যাতে আর রক্ত দিতে না হয় জনগণের, এমনটাই আমাদের প্রত্যাশা। আজকের দিনে আমরা যে গণতন্ত্র, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য লড়াই করেছি যুগ যুগ ধরে, এবং ২০২৪ সালেও আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করতে হয়েছে, গণঅভ্যুত্থান করতে হয়েছে। আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে এবং আমাদের যে শাসন কাঠামো, আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, সেগুলো আবার সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে, যেখানে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই, ৭১-কে ধরে রাখতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সব দল একসাথে কাজ করবে। অনৈক্য কিছু নাই, স্বার্থের সংঘাত আছে। প্রত্যেকটা দলের যার যার একটা ইথিক্যাল জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে, যার যার মতাদর্শ থেকে তারা মানে একটা কথাবার্তা বলে যাচ্ছে। এটা অনৈক্য আমি বলবো না, তবে যদি অনৈক্য কেউ বলে, এটাকে আমি এমন করে বলবো যে এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে। গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম স্বাধীনতা দিবসে সব রাজনৈতিক দলের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটি যেন আগামীর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতিফলিত হয়। আর ৭১-এর চেতনা আর ২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়েই আগামীর বাংলাদেশের যাত্রা যেন হয় গণতন্ত্রের পথে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সিফাত শাহরিয়ার, এখন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। নির্বাচনী রোডম্যাপ না দিলে দেশের সংকট কাটবে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেভাবে ইতিহাস বিকৃত করেছে সেভাবে যেন কেউ আর ইতিহাস বিকৃত না হয়। ক্ষমতায় যেতে নয়, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য নির্বাচনের কথা বলে বিএনপি। নির্বাচিত সরকারই পারে সংকট সমাধান করতে। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস সহ আরও অনেকেই। জুলাই আগস্টের ছাত্র জনতার বিদ্রোহের মধ্য দিয়ে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবার গণতন্ত্রকে ফিরে পাওয়ার সুযোগ পেয়ে পেয়েছি। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা ন্যূনতম সংস্কারগুলো করে যেগুলো নির্বাচনের জন্য প্রয়োজন তারা নির্বাচনের ঘোষণা দেবেন। এর আগে মহান স্বাধীনতা দিবসের সূর্যোদয়ের পরপরই জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপদেষ্টারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ হবে সুখী ও সমৃদ্ধশালী। ব্যক্তি ও দলের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। বিস্তারিত জানাবেন হাসিব বিল্লাহ। আধার পেরিয়ে ঝলমলে পূব দিগন্ত, এমনই এক আলোকিত প্রভাতের জন্য প্রাণ দেয় লাখো বীর মুক্তিযোদ্ধা। সেই শহীদ বীর সন্তানদের সম্মানে জাতীয় স্মৃতিসৌধে অন্তর্বর্তী সরকার প্রধান। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সশস্ত্র সালাম জানায় ৩ বাহিনীর সদস্যরা। এর আগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশের জন্য আত্ম উৎসর্গকারীদের স্মরণে বেজে ওঠে বিউগলের করুণ সুর। পরে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা। বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা সহযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্যরা। শ্রদ্ধা জানান বাংলাদেশে দায়িত্বরত বিদেশি কূটনীতিকরা। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা পরিষদের সদস্যরা বলেন, ৭১-এর অর্জিত স্বাধীনতা রক্ষায় ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ হবে সুখী ও সমৃদ্ধশালী। ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং ২৪-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। আমাদের সীমিত সময়ে আমরা অবশ্যই চেষ্টা করব যে মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি, তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে যে সত্যি এই বর্বরতার একটা বিচার হবে। আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে আরও শক্তি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরও বাড়ে। এ সময় জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা পরিষদের সদস্যরা। অধিকার আদায়ের জন্য বাঙালির আন্দোলন সংগ্রাম শত শত বছরের। সাম্রাজ্যবাদী ব্রিটিশ বিরোধী আন্দোলন, পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ বঞ্চনার বিরুদ্ধে বাঙালির রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এবং সবশেষ আওয়ামী লীগের একনায়ক শাসন, ভোটাধিকার হরণ, গুম খুনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অতঃপর রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান, এই সকল আন্দোলনের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধ থেকে হাসিব বিল্লাহ, এখন। ৪ দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় বিকেল 4:15টার দিকে হাইনান প্রদেশের বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান প্রদেশটির সহকারী গভর্নর ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এর আগে বুধবার দুপুর 1টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হন। অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে ঢাকা বেইজিং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে
সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে গেলেন প্রধান উপদেষ্টা। হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বৃহস্পতিবার যোগ দেওয়ার কথা রয়েছে তার। প্রধান উপদেষ্টা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। প্রধান উপদেষ্টার চীন সফরে রেলের অবকাঠামো উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি নিয়ে কমপক্ষে ২১,০০০ কোটি টাকার সমঝোতা স্মারক সই হবে, যেখানে রয়েছে নতুন ২০০টি কোচ আমদানি। সমঝোতা হতে পারে কয়েকটি রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর নিয়েও। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। প্রধান উপদেষ্টার চীন সফরকে একটি মাইলফলক হিসেবে দেখছেন চীনের রাষ্ট্রদূত। এই সফরকালে ঘোষণা আসতে পারে। আর ডক্টর ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নেওয়াকে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছে ঢাকা। কিছু এমওইউ হতে পারে। কূটনৈতিক সূত্র বলছে কিছু সমঝোতার বিষয়ে একমত দুই দেশই, বাকি কেবল আনুষ্ঠানিকতা। তার মধ্যে রেলের অবকাঠামো উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির কিছু প্রকল্পও রয়েছে। বাংলাদেশ রেলওয়ের সূত্র বলছে চীনের সাথে কমপক্ষে ২১,০০০ কোটি টাকার প্রকল্পের সমঝোতা হবে ডক্টর ইউনূসের এই সফরে, যার মধ্যে রয়েছে চীন থেকে নতুন ২০০টি কোচ আমদানি, যার বাজার মূল্য কমপক্ষে ১,০০০ কোটি টাকা। ২০০টা কোচ একটা অফার করেছে, এটা একটা বড় একটা অফার। সেই সাথে আখাউড়া টু সিলেট, জয়দেবপুর থেকে জামালপুর রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর, যার ব্যয় কমপক্ষে ২০,০০০ কোটি টাকা। আমাদের কিছু ডুয়েল গেজ কনভার্সন লাইন, আমাদের জয়দেবপুর থেকে জামালপুর এবং আখাউড়া সিলেট, এখানে প্রায় ৩৫০ কিলোমিটার রেল লাইন ডুয়েল গেজ। এই দুইটা প্রস্তাব, এই দুইটাই রোলিং স্টকের ক্ষেত্রে এখানে, আর ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে দুইটা বড় প্রস্তাব যাবে। আমাদের ওয়ার্কশপ আপগ্রেডেশনের কিছু প্রস্তাব আমরা করব। এখন টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে রেলওয়ে পরিচালক ও রেল সচিব বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি রেলের সক্ষমতা বৃদ্ধি নিয়েও আলোচনা হবে চীন সফরে। ঢাকা, পার্বতীপুর ও পাহাড়তলী কারখানা আধুনিকায়ন নিয়ে চীনের সহযোগিতা চাওয়া হবে। রেলওয়ের যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেগুলোর আধুনিকায়ন করা, ক্যারেজের এবং লোকোমোটিভের, সেইগুলোর মডার্নাইজেশনের জন্য এটা বিশেষভাবে আমাদের মাননীয় উপদেষ্টা তাদের কাছে এই ব্যাপারগুলো উত্থাপন করবেন। এর আগে পদ্মা রেল সংযোগ প্রকল্প বাংলাদেশ এবং চীনের G2G অর্থায়নে বাস্তবায়িত হয়েছে, যার পুরোপুরি কাজ শেষ হবে চলতি বছর। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। আবারও স্বাধীনতা দিবসের খবর। মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ নানা আয়োজনে সারা দেশে পালন করা হলো মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে ময়মনসিংহে শুরু হয় স্বাধীনতা দিবসের কার্যক্রম। মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার। পরে একে একে ফুল দিয়ে প্রশাসনের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে নগরীর গল্লামারী শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ সর্বস্তরের সাধারণ মানুষ। কর্মসূচির দ্বিতীয় পর্ব শুরু হয় কুচকাওয়াজ। রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, সিলেট ও রংপুর সহ সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সবাই। ইফতারের পরপর ঈদ বাজার করতে রাজধানীর বিপণী বিতান ও মার্কেটগুলো নগরবাসীর ঢল নামছে। শেষ সপ্তাহে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা। এ নিয়ে আরও জানাতে নিউ মার্কেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহিনুর ইসলাম সাগর। সাগর, একটু জানতে চাই, বলছিলাম রমজানের শেষ সপ্তাহ চলছে, ঈদের প্রস্তুতি নিচ্ছেন সকলে, কেনাকাটার কি অবস্থা? অনেকেই ইতোমধ্যেই কেনাকাটা সেরে ফেলেছেন। শেষ সময়ে এসে আসলে তারা কি খোঁজ করছেন, পণ্য কোন ধরনের পণ্যের প্রতি বেশি চাহিদা রয়েছে, একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন।
ঈদের মাত্র কয়েকদিন বাকি আছে, এরই মধ্যে খুব জমজমাটভাবে বলা যায় যে শুরু হয়েছে ঈদের কেনাবেচা। সুতরাং রাজধানীর যে শপিং মল এবং বিপণী বিতানগুলো রয়েছে সেখানে ঈদকে সামনে রেখে ঈদের যে কেনাকাটা সেটি বাড়তে আছে। আজকে যেহেতু একটি সরকারি ছুটির দিন ছিল, সেহেতু আজকের যে ভিড় ছিল সেটি আরও বেশি ছিল এবং যারা বিক্রেতা আছেন তাদের প্রত্যাশা হচ্ছে যে ইফতারের পরপর সে ভিড়টা আরও বেশি বাড়ে। আজকে তুলনামূলকভাবে ভিড় অন্য দিনের চেয়ে একটু কমই হয়েছে। এর কারণ হচ্ছে আজকে ছুটির দিন ছিল, ছুটির দিনে সকালবেলা থেকে শুরু করে ইফতার আগ পর্যন্ত অনেক বেশি মানুষের ভিড় ছিল এবং মানুষ তাদের শেষ মুহূর্তে ঈদের কেনাকাটা তারা করছেন। এবং পোশাকের ক্ষেত্রে বলতে গেলে যে ছেলেদের জন্য পাঞ্জাবি, হাফ শার্ট এবং ফতুয়া এই ধরনের পোশাকগুলো বেশি বিক্রি হচ্ছে এবং নারীদের বিশেষ করে সালোয়ার কামিজ এবং শাড়ি এই ধরনের পোশাকগুলো আরও বেশি বিক্রি হচ্ছে। সামনে যেহেতু গরমকাল, সে গরমের কথা চিন্তা করে কিন্তু হালকা রঙের কাপড় এবং যে কাপড়গুলো মূলত গরমের আরাম দেয় সে ধরনের কাপড় যারা ক্রেতা আছেন তারা বেশি পছন্দ করছেন। এবং সামগ্রিকভাবে বলতে গেলে শুধু পোশাক আশাকই নয়, ঈদের শেষ মুহূর্তে প্রসাধনী থেকে শুরু করে অলংকার থেকে শুরু করে সব ধরনের পণ্য যেহেতু নিউ মার্কেট এলাকায় পাওয়া যায়, সুতরাং আমরা দেখেছি নিউ মার্কেটে অনেক বেশি ভিড় এবং সব রকম দোকানেই সব ধরনের যারা ক্রেতা আসছেন এবং তারা ভিড় জমাচ্ছেন। ঈদের যেহেতু আর মাত্র কয়েকদিন হাতে সময় বাকি আছে, সেহেতু এই সময়ের মধ্যে তারা শেষ সময়ের কেনাকাটা একদম সেরে নিতে চাচ্ছেন। এবং একটি বিষয় লক্ষণীয় যে ঈদের যেহেতু হাতে আর মাত্র কয়েকদিন বাকি আছে এবং যারা ঢাকার বাইরে ঈদ করবেন তারাও কিন্তু শেষ মুহূর্তে ঈদের কেনাকাটা করে বাসায় ফিরবেন, সেই তাগিদেই তারা আরও বেশি কেনাকাটা করছেন। তো ব্যবসায়ীরা বলছেন সামনে যে হাতে কয়েকদিন সময় বাকি আছে সে সময়ের মধ্যে আরও বেশি তাদের বেচা বিক্রি বাড়বে বলে সেই প্রত্যাশা ব্যবসায়ীরা করছেন। তো এই ছিল ঈদের কেনাবেচার আমার কাছে নিউ মার্কেট থেকে সবশেষ তথ্য। ঈদ উদযাপনে নৌপথে বাড়ি ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো। সদরঘাট থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সানি মৃধা। চলে যাচ্ছি সানির কাছে। সানি, সদরঘাটে যাত্রীদের চাপ নিশ্চয়ই বেশি রয়েছে এই মুহূর্তে। জানাবেন যে পর্যাপ্ত লঞ্চ রয়েছে কিনা, যাত্রীরা বাড়ি ফিরতে পারবে কিনা নির্বিঘ্নে, কর্তৃপক্ষ কি বলছে? তন্ময়, আপনাকে বলে রাখি যে আমরা আগে যেরকম একটা উপচে পড়া ভিড় দেখতাম, অর্থাৎ পদ্মা সেতু উদ্বোধনের আগে যে একটা চিত্র ছিল সেই ধরনের চিত্র কিন্তু এখন আর নেই। অর্থাৎ আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটির দিন ধারণা করা হচ্ছিল আজকে থেকেই আসলে দক্ষিণ অঞ্চলের মানুষ যারা নৌপথে যেতে অভ্যস্ত তারা হয়তো নৌপথেই যাবে, কিন্তু আসার পরে ঠিক সে ধরনের একটা চিত্র আমরা খুব বেশি লক্ষ্য করতে পারিনি। তবে নৌপথে যাত্রীদের কিন্তু নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দিতে তাদের কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা বিআইডব্লিউটি এর নদী বন্দরের কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে এবার 38টি রুটে ঈদ যাত্রায় আসলে লঞ্চ চলাচল করবে। সেক্ষেত্রে কিন্তু আমরা যতটুকু তথ্য রয়েছে যে সন্ধ্যা 7টা নাগাদ কিন্তু এরই মধ্যে 40টা লঞ্চ ছেড়ে গেছে, অর্থাৎ সদরঘাট থেকে 40টা লঞ্চ এরই মধ্যে ছেড়ে গেছে। পাশাপাশি কিন্তু তারা আমাদেরকে যেটা জানিয়েছে এই লঞ্চ যে চলাচল করবে এটা কিন্তু রাত 12টা পর্যন্ত চলবে। সবশেষ লঞ্চের রুটটা হচ্ছে চাঁদপুরগামী যে লঞ্চ থাকে সেই চাঁদপুরগামী লঞ্চ ছেড়ে যাবে। অর্থাৎ আমি যদি একটু বলে রাখি এখনও কিছু কিছু মানুষ আসছে, অর্থাৎ রাত 9টায় বরিশালগামী লঞ্চগুলো ছাড়তে শুরু করবে। সেই ধারাবাহিকতা এখন যে চিত্র দেখা যাচ্ছে যে বরিশালগামী যেসব যাত্রীরা আছেন তারা কিন্তু বিভিন্ন লঞ্চে তারা এখানে বেশ কয়েকটি লঞ্চ রয়েছে বরিশাল রুটে, সেই লঞ্চগুলোতে তারা প্রবেশ করছে। তবে লঞ্চ কর্তৃপক্ষের সাথে কথা বললাম যে সেরকম কেবিন বুকিং হচ্ছে না, অনেক কেবিন এখনও খালি রয়েছে। এর মধ্যে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে এমনও হচ্ছে যে সরকার নির্ধারিত যে মূল্য ধরে দেওয়া হয়েছে তার থেকেও কমে তারা আসলে কেবিন বিক্রি করছে, কেবিনের মূল্য বিক্রি করছে। অর্থাৎ সরকার নির্ধারিত মূল্য রয়েছে 1600 টাকার কিছু বেশি, সেখানে কিন্তু তারা একটা সিঙ্গেল কেবিন বিক্রি করছে 1200 টাকা। এবার ডাবল কেবিন যেখানে 3200 টাকার হওয়ার কথা ছিল সেই ডাবল কেবিনকে তারা 2400 টাকা বা 2500 টাকায় ছেড়ে দিচ্ছে। অর্থাৎ যেই যাত্রী যে সংকটের একটা ধারণা করা হচ্ছিল এবার ঈদেও কিন্তু সে ধরনের চিত্রই আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। তবে যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দিতে কিন্তু তাদের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ তারা করেছে। একই সাথে আজ থেকে কিন্তু 10 দিন বালুর জাহাজ অর্থাৎ বাল্কহেড কিন্তু কোনোরকম চলাচল করবে না। একই সাথে নৌ পুলিশ থেকে শুধুমাত্র নৌ পুলিশ থেকে 76 জন নৌ পুলিশ সদস্যদের প্রতিদিন শিফট অনুযায়ী তারা দায়িত্ব পালন করবে ঈদ পর্যন্ত। এছাড়াও কিন্তু আমরা বিএডব্লিউ কর্তৃপক্ষ মোবাইল কোর্ট পরিচালনা করছে, 23 তারিখ থেকে শুরু হয়েছে। তবে যাত্রীদের ভিড় না হলেও যাত্রীদের নিরাপত্তা পৌঁছে দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিএডব্লিউটিএ। তো তন্ময়, সদরঘাট থেকে সবশেষ তথ্য এই ছিল আমার কাছে।
ঈদের ছুটি শুরু না হলেও সড়ক মহাসড়কে বেড়েছে ঘরে ফেরা মানুষের ভিড়। থেমে থেমে কিছুটা যানজট থাকলেও খুব বেশি ভোগান্তি নেই সড়কে, ফলে নির্বিঘ্নে ঘরে ফিরছেন বেশিরভাগ মানুষ। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। ঈদ আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে শিকড়ের টানে বাড়ি ফিরতে শুরু করেছেন শহরের মানুষ, যাতে সড়ক মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। বুধবার সকাল থেকে চট্টগ্রামের কাউন্টারগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। প্রতিটি কাউন্টারেই বাসের জন্য অপেক্ষমান যাত্রীদের জটলা। বাড়তি চাপ সামাল দিতে সংযোজন করা হয়েছে বাড়তি বাসও। তারপরেও অভিযোগ রয়েছে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের। ভাড়া আগে অন্য ছিল, এখন বর্তমানে 550 টাকা করে নিতেছে আর কি। আগে তো 400-450 টাকা করে ছিল। উত্তরের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কেও বেড়েছে যানবাহনের পরিমাণ। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীবাহী বাস আর ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বাড়তে থাকে। তবে খুব বেশি যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। একই চিত্র ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। তবে এই সড়কে যানজট না থাকায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করলেও গণপরিবহনের আসন সংকটে তৈরি হয় ভোগান্তি। এছাড়া 50 টাকার ভাড়া 300 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন যাত্রীরা। এখান থেকে আমরা এমনি যাই 300 থেকে 400 টাকা, আজকে 700-800 টাকা করে ভাড়া চাইতেছে। বাস চালারে এমন ভাড়া চায় যাতে অনেক গরিব লোক যাইতেও পারে না। মানে 300 টাকার ভাড়া 500 টাকা, 500 টাকার ভাড়া 600 টাকা। এদিকে ঢাকা রংপুর মহাসড়কের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত 4 লেনের 190 কিলোমিটার হাইওয়ের সড়ক নির্মাণ হওয়ায় এবারে ঈদ যাত্রায় দুর্ভোগ কমেছে বগুড়া সহ উত্তরাঞ্চলের যাত্রীদের। ফলে অনেকটা নির্বিঘ্নে ঘরে ফিরছেন এই পথের যাত্রীরা। তবে মহাসড়কের কয়েকটি অংশে সড়ক নির্মাণ কাজ শেষ না হওয়ায় যানবাহনের কিছুটা ধীরগতি রয়েছে। রাস্তা ফাঁকা আছে, যেহেতু আপনার ওই থেকে এলেঙ্গা থেকে রাস্তাটা ফলে রয়েছে এবং বামের লাইনটা চালু হয়েছে পুরোটা। মহাসড়কগুলোতে কিন্তু যানজট কিন্তু হয়নি। আগামী দিন যেগুলো আছে সেই দিনগুলোতে আমরা আমাদের ট্রাফিকের পক্ষ থেকে অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে। আমরা আশা রাখছি ইনশাল্লাহ যানজট তেমন একটা হবে না। এছাড়া ঢাকা ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কেও নেই চিরচেরা যানজটের চিত্র। তাই স্বস্তি নিয়ে ফিরছে এ পথের যাত্রীরা। তবে শিল্প কারখানা ছুটি হলে মহাসড়কে যাত্রীর চাপ কয়েক গুণ বাড়বে বলছেন চালকরা। শামীমা রহমান শাম্মী, এখন। অতিরিক্ত ভাড়া আদায়ে অল্প কিছু অভিযোগ ছাড়া এবারের ঈদ যাত্রা সন্তোষজনক বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন। বিকেলে মহাখালী বাস টার্মিনালে ঈদে যাত্রী পরিবহন ব্যবস্থা মনিটরিং শেষে এ কথা বলেন তিনি। বিআরটিএ চেয়ারম্যান বলেন, বিআরটিএ, সিটি কর্পোরেশন ও বাস মালিক সমিতি সহ সব পক্ষের উদ্যোগে ঈদ যাত্রায় স্বস্তি ফেরানোর চেষ্টা চলছে। এ পর্যন্ত মহাখালী বাস টার্মিনাল থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। একই সঙ্গে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে কিছু অভিযোগ পাওয়া গেছে এবং সেখানে জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শিক্ষক ও ছায়ানটের সভাপতি সঞ্জিতা খাতুন মারা গেছেন। বুধবার দুই বাংলার সাংস্কৃতিক অঙ্গনের এই নক্ষত্রকে ছায়ানট সংস্কৃতি ভবন ও শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানান সহকর্মী, শিক্ষার্থী ও শিল্পীরা। কেউ বলেন তাকে সাংস্কৃতিক অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব, কারো কাছে তিনি সঙ্গীতবিদ, কারো কাছে বা একান্তই মিনু আপা। সেই মিনু আপার শেষ বিদায়ে এক নজর দেখার জন্য ছুটে এসেছেন তার অগণিত ভক্ত, শিষ্য ও শুভানুধ্যায়ীরা। গানে গানে সকলের প্রার্থনা, কাল রাত্রিতে অসীমের পানে যাত্রা করা ছায়ানটের ধ্রুবতারা সঞ্জিতা খাতুনের এই যাত্রা যেন হয় পরম স্নিগ্ধ ও প্রশান্তির। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঙ্গলবার পাড়ি জমিয়েছেন পরপারে। বুধবার ছায়ানটে তার দীর্ঘ জীবনের সহযোদ্ধারা ফুলেল শ্রদ্ধায় অশ্রু সজল চোখে এসেছিলেন শেষ বিদায় দিতে। সাংস্কৃতিক ক্ষেত্রে সবচেয়ে উজ্জ্বল বাতিঘর নিভে গেল। তিনি তার অন্তরের আলো দিয়ে অজস্র প্রাণে আলো জ্বেলেছিলেন, সেটা তো ছড়িয়ে পড়ছে চারদিকে। প্রগতিশীল চর্চা ছড়িয়ে দিয়েছিলেন এবং তিনি সবসময় আদর্শের প্রতি অনুগত ছিলেন। বিন্দুমাত্র তিনি তার সঙ্গে আপোষ করেননি।
কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ২১শে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। ২০২১ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে। বিদায়ের পরও তিনি চেয়েছেন মানুষের মধ্যে অমর হয়ে বাঁচতে, তাই তো স্বেচ্ছায় করে গেছেন মরণোত্তর দেহদান। সমাজ গড়ার লক্ষ্যে যা কিছু বললে মানুষ সচেতন হবে, মানুষের মধ্যে সুন্দর ভাবনা আসবে, সেই কথাগুলো নিয়ে তিনি সামনে আসতেন। এই বাঙালির সংস্কৃতির যে পরিচয়টা কি হবে সেটি তারা সাধনা করে গেছেন এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেবার চেষ্টা করেছেন। ছায়ানট তো একটা প্রাতিষ্ঠানিক, তার একটা রূপ আছে, কিন্তু এর অন্তরাত্মাটা ছিলেন সঞ্জিদা খাতুন। আর এই অন্তরাত্মার যে শক্তি সেটা তিনি প্রতিনিয়ত তিনি নানাভাবে প্রকাশ করে গেছেন। বহু মানুষের অন্তর ছুঁয়ে গেছেন, বহু শিক্ষার্থীর মনে তিনি মানবতার দীক্ষা, অসাম্প্রদায়িকতার দীক্ষা, জাতিসত্তার পরিচয়, আত্মপরিচয়, সংকটে দুর্যোগে কিভাবে স্থিতধী থেকে পথ চলতে হয় সেই প্রেরণা তিনি সঞ্চার করে গেছেন। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। পরে শহীদ মিনারে সর্বসাধারণের ভালোবাসায় সিক্ত হন এই ভাষা সৈনিক। আর 10 দিন বাদে বর্ষিয়ানী নারীর 93 বছরের চৌকাঠ পেরোতো। কিন্তু আক্ষরিক অর্থে চলে গেলেও ছায়ানটের ছায়ার মাঝেই সঞ্জিতা খাতুন তারা হয়ে থাকবেন এই ভুবনে। তানজিলা খান মিম, এখন, ঢাকা। জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত। এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দুপুরে দলটির ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি। আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী যদি দেশ এবং মানুষের সাথে মিশে থাকে, ওইটা দিল্লির আধিপত্যবাদীর সহ্য হয় না বলে এখন তারা আভ্যন্তরীণ মধ্যে খোঁচা দিয়ে আমাদের মধ্যে একটা বিভেদ অনৈক্য তৈরি করতে চায়। আর দুঃখজনক যে কিছু কিছু রাজনৈতিক নেতা সেই গানের সাথে তাল দেয়। কদিন বাদেই শুরু হবে ঈদ উল ফিতর, তাই ভিড় বাড়ছে দিনাজপুরের হিলির প্রসাধনের দোকানগুলোতে। মানে ভালো ও দামের সাশ্রয়ী হওয়ায় দেশীয় ব্র্যান্ডের প্রসাধনের চাহিদা এবার বেশি বলে জানান বিক্রেতারা। সোহেল রানার প্রতিবেদনে বিস্তারিত। বছর জুড়ে চাহিদা থাকলেও ঈদ সহ নানা উৎসবে কয়েক গুণ বেচা কিনা বাড়ে প্রসাধনীর। বর্তমান বাজারে বিদেশি পণ্যের পাশাপাশি বাড়ছে দেশীয় প্রসাধনীর চাহিদা ও আধিপত্য। হিলিতে ছোট বড় মিলে 100টির বেশি প্রসাধনের দোকান রয়েছে। এসব দোকানে মেহেদি, লিপস্টিক, নেল পালিশ, আইশ্যাডো ও আইলাইনার সহ সাজসজ্জার নানা পণ্য বিক্রি হয়। মেহেদি, শ্যাম্পু, সাবান এগুলো সব দেশি আইটেম আমি কিনেছি, যার মানও খুব ভালো এবং দামটা মোটামুটি কম। অন্য বছরগুলোর তুলনায় এবার বিদেশি পণ্যের চেয়ে দেশীয় পণ্যের চাহিদা বেড়েছে বেশি। দামে কম ও মান ভালো হওয়ায় দেশীয় প্রসাধনীর বিক্রি বেশ ভালো বলে জানান ব্যবসায়ীরা। মেহেদি থেকে শুরু করে আরও অনেক প্রোডাক্ট, শ্যাম্পু, পারফিউম, লোশন, দেশি পণ্যের চাহিদা অনেক বাড়ছে। ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে আমদানিকৃত বিদেশি পণ্যগুলোর চাহিদা একটু কম, আর সে তুলনায় আমাদের দেশি পণ্যগুলোর চাহিদা বেশি, যার কারণে আমাদের দেশি পণ্যের দাম কম। ব্যবসায়ীদের প্রত্যাশা এবার ঈদকে ঘিরে দিনাজপুরের হিলিতে প্রায় 50 কোটি টাকার প্রসাধনীর বেচাকেনা হবে। সোহেল রানা, এখন, হিলি। এবারে আন্তর্জাতিক। ইস্তাম্বুলের মেয়রকে গ্রেপ্তার আর সাজার প্রতিবাদে সরকার বিরোধী বিক্ষোভে এখনও উত্তাল তুরস্ক। 7 দিনে আটক 1500 ছাড়িয়েছে। পুলিশের বাধা উপেক্ষা করে সপ্তম রাতের মতো আঙ্কারায় বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। এ সময় পুলিশের সঙ্গে কয়েক দফায় সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। টিয়ার গ্যাস, পেপার স্প্রে ও জল কামান ছুড়েও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টের দখল নিতে পারছে না পুলিশ। বিবিসি বলছে 2013 সালের পর এই প্রথম এত বড় বিক্ষোভ দেখল তুরস্ক। গেল 19 মার্চ ইস্তাম্বুলের মেয়র একরেম ইমানুলকে গ্রেপ্তারের পর থেকেই উত্তাল তুরস্ক। বলা হচ্ছে 2028-এ অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। এই প্রথম ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে মাঠে নেমেছে গাজার সাধারণ মানুষ। উত্তর গাজায় হামাসের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন সাধারণ ফিলিস্তিনিরা। সিএনএনের ভিডিও বলছে বিক্ষোভে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। বেতলাহিয়াতে বিক্ষোভে তাদের স্লোগান ছিল হামাস ভাগ্য, এই যুদ্ধের শেষ চাই আমরা।
মঙ্গলবার এই ধরনের প্রায় 9টি হামাস বিরোধী বিক্ষোভ দেখা যায় উপত্যকার বিভিন্ন স্থানে। গাজায় আগ্রাসন শুরুর পর এই প্রথম হামাসের বিরুদ্ধে এত বড় বিক্ষোভে নেমেছে গাজার সাধারণ মানুষ। এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস। এবারে খেলার খবর। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। শিলং থেকে রওনা হয়ে গুয়াহাটি বিমানবন্দর দিয়ে কলকাতা হয়ে বিকেল 5টায় দেশে ফেরেন জামালরা। জানা গেছে বৃহস্পতিবার ইংল্যান্ডে ফিরে যাবেন হামজা চৌধুরী। সেখানে গিয়ে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে আগামী 10 জুন হতে যাওয়া সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে অংশ নেয়ার কথা রয়েছে তার। এদিকে জাতীয় দলের ব্যস্ততা না থাকায় হামজার বাকি সতীর্থদের কেউ কেউ ক্লাবে যোগ দেবেন। যদিও অধিকাংশ ফুটবলার ঈদ পালন করতে ছুটি কাটাবেন। 11 এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফুটবলের দ্বিতীয় লেগ। তখন জামাল তপুদের ব্যস্ততা বাড়বে। হামজার ইনক্লুশনটাই আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। আমি মনে করি যে শুধু আমাদের এখানে না, আমাদের এই সাউথ কন্টিনেন্টের যে যারা আছে প্লাস ইন্ডিয়াও এই হামজাকে অনেক সুন্দরভাবে বরণ করে নিয়েছে এবং সবাই কিন্তু স্টেডিয়ামের মধ্যে হামজা হামজা বলেই প্রতিধ্বনি তুলেছিল। ওদের যে এলজিএস যারা আছে যারা যে কাজগুলো করেছে, আমি আমার বিএফএফকে বলেছি যে আমার এলজিএস যেন ওর থেকে শিক্ষা নিয়ে এর চেয়ে বেশি করে। সময়ের সাথে সাথে অবস্থার উন্নতি হওয়ায় তামিম ইকবালকে বিদেশে নেয়ার বিষয়টি এখনও আলোচনাধীন বলে জানিয়েছেন আকরাম খান। মাসখানেকের মধ্যেই দেশসেরা ওপেনার স্বাভাবিক জীবনে ফিরবেন বলেও প্রত্যাশা তার। পারিবারিক থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা দেশের বাইরে নিয়ে ওকে জাস্ট ভালোভাবে আমরা এক্সামিনেশন করে তারপরে একটা রিলিজ হবো আর কি, যে টেনশনটা রাখতে চাচ্ছি না। ও যদি আরো 2-3 দিন এইভাবে থাকে এখন যে কন্ডিশন আছে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারি। ওর যে ক্যাপাবিলিটি আছে, ওর যে মেন্টাল স্ট্রেংথ আছে, তো আমার মনে হয় যে সে এটা ইজিলি করতে পারবে। হয়তো 1 মাসের পর সে নর্মাল অ্যাক্টিভিটি চলে আসতে পারবে। এই ছিল সান্ধ্যবাজারের আয়োজনে। সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/এখন tv।